তুই কি করে ভাবলি তোর মতো একটা কালো হাতিকে আমি বিয়ে করব? তাও আবার ভালোবেসে? নিজের চেহারা কখনো আয়নায় দেখেছিস? নাকি জেগে জেগে স্বপ্ন দেখার অভ্যাস আছে কোনটা বলতো? কথাগুলো শেষ করেই ভয়ঙ্কর হাসিতে মেতে উঠল সিয়াম। কিছুতেই যেন হাসি থামছে না তার। হাসির শব্দে বন্ধ ঘরটা বারবার কেঁপে কেঁপে উঠছে। ঘরের এক কোণে মেঝেতে গুটিসুটি হয়ে বসে আছে একটি মেয়ে। সিয়াম এতক্ষণ এই কথাগুলো সেই মেয়েটিকে উদ্দেশ্য করে বলছিল। সিয়াম হাসতে হাসতে মেয়েটির দিকে যাচ্ছে। তা দেখে মেয়েটি নিজেকে যথাসম্ভব গুটিয়ে নিচ্ছে। মেয়েটির কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে গায়ে সর্বশক্তি দিয়ে ডান হাতে মেয়েটির থুতনি চেপে ধরল। মুহূর্তের মধ্যে মেয়েটি ব্যথায় আঁতকে উঠল। মেয়েটির ব্যথাতুর মুখটা দেখে আবারও শব্দ করে হেসে উঠল সিয়াম। মেয়েটি অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে সিয়ামের দিকে। চোখ দুটো দিয়ে অঝরে অশ্রু ঝরছে। সিয়াম থুতনি ছেড়ে দিল, এমনভাবে ছাড়ল যে সেই মেয়েটি তাল সামলাতে না পেরে সোজা দেওয়ালে গিয়ে লাগলো মাথাটা। তৎক্ষণাৎ চিৎকার দিয়ে বলল, তুমি এমন ব্যবহার কেন করছো আমার সাথে? আমি কি এমন অন্যায় করেছি? আমি কালো, আমি মোটা, আগে তো এসব কথাবার্তা বলতে না। আমি তো তোমার কথা মতো সবকিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি। তুমি তো আমাকে সুখে থাকার স্বপ্ন দেখিয়েছো, আমাকে বিয়ে করবে বলেছো, তাহলে এখন কেন এমন করছো তুমি? ভালোবাসা বিয়ে তোকে? সেও ফানি। সিয়াম চৌধুরী ভালোবাসবে তোর মতো একটা খ্যাতমাতকা মেয়েকে? তাও আবার একটা দিনমজুরের মেয়েকে? খুব হাসি পাচ্ছে আমার। সিরিয়াসলি শোভা, তুই এতটা বোকা কিভাবে হতে পারিস? তুই এটা ভেবে কেন দেখলি না যে তুই আমার লেভেলের না? তোর কি যোগ্যতা আছে আমার বউ হওয়ার? না ধনী বাবার মেয়ে, না সুন্দর দেখতে, আর না পড়াশোনা আছে। টেনে টুনে তো এসএসসি পাস করেছিস। জীবন তো আর কলেজের মুখ দেখতে পারিসনি, আর কোনোদিনও দেখতে পারবি না। আবার এসেছে আমার বউ হতে, আমার ভালোবাসা পেতে। এত কিছু ছিল তোমার মনে? যদি এমনটাই হওয়ার ছিল, তাহলে আমাকে এখানে নিয়ে এসছো কেন? আমার কোনো ইচ্ছে ছিল না তোর সাথে এমন করার, এবং আমার তোর সাথে কথা বলতে রুচিতে বাধে। আবার প্রেমের নাটক! আল্লাহ, কিভাবে এতদিন তোকে সহ্য করেছি বুঝতে পারছি না। আমি ঘৃণা করি তোকে। তাহলে এত নাটক করার কি ছিল বলো? তুমি যেহেতু আমাকে পছন্দই করো না, তবে কেন এমন করলে বলো? আমার দুজন বন্ধু আমার সাথে গ্রামে গিয়েছিল। সেদিন তুই পুকুরে গোসল করছিলি। আমার বন্ধুরা তোকে দেখে এবং ওদের লোভ হয়, ওরা আমাকে রিকোয়েস্ট করেছে জাস্ট একটা রাত মজা করবে তোর সাথে, তারপরে তুই মুক্তি পাবি। সব কিছু বুঝতে পারলি এখন? সুভার শরীর থেকে অঝরে ঘাম ঝরছে। চোখ দুটো অস্বাভাবিকভাবে বড় হয়ে গিয়েছে। হাত পা থরথর করে কাঁপছে। ধীরে ধীরে উঠে দাঁড়ালো সুভা। দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, মানে কি এসবের? মজা করবে মানেটা কি? তুই এতটা অবুঝ না যে তোকে সব কিছু ভাঙিয়ে বলতে হবে। জাস্ট ওয়েট কর, একটু পরেই সব কিছু বুঝতে পারবি। না, তুমি আমার সাথে এটা করতে পারো না। ছেড়ে দাও আমাকে, দয়া করো। আরে রিল্যাক্স শোভা, এত উত্তেজিত হচ্ছিস কেন? জাস্ট একটা রাতেরই ব্যাপার, তারপরেই তোকে ছেড়ে দেব। তুই আমাকে এক্ষুনি আমার গ্রামে রেখে আয়, না হলে তোর কিন্তু খবর আছে বলে দিলাম। মুহূর্তের মধ্যেই সিয়াম এসে সুভার দুগালে কোষের দুটো চর বসিয়ে দিয়ে বলল, তোর সাহস কি করে হয় আমাকে তুই তাকারি করার? আবার আমাকে হুমকি দেওয়া হচ্ছে? আমি গ্রামের মেয়ে বলে আমাকে দুর্বল ভাবিস না তুই। এতক্ষণ কিছু বলিনি, তার কারণ আমি তোকে প্রচণ্ড ভালোবাসতাম, সম্মান করতাম, কিন্তু তুই এখন সবকিছুর ঊর্ধ্বে চলে গিয়েছিস। সুভার কথাগুলো শেষ হতেই তার গলা দেওয়ালের সাথে চেপে ধরল। দু হাতে খুব শক্তি খাটিয়েছে সিয়াম। সুভা লম্বা লম্বা শ্বাস ছাড়ছে। নিজের গলা থেকে সিয়ামের হাত দুটো ছাড়ানোর চেষ্টা করছে খুব, কিন্তু কিছুতেই ছাড়াতে পারছে না। সুভাকে ছটফট করতে দেখে সিয়াম হাসতে হাসতে বলল, এখন অসহায়ের মতো ছটফট করছিস কেন? এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরেছিস আমার ক্ষমতাটা ঠিক কোন লেভেলের। কি হলো কথা বল, এখন মুখ বন্ধ কেন? খুব বড় বড় কথা বলছিলে এতক্ষণ, এখন কিছু বল শুনি। সুভা ঘন ঘন শ্বাস নিচ্ছে। সর্বাঙ্গ শরীর অবশ হয়ে যাচ্ছে। বাঁচার জন্য খুব চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। সিয়ামের মুখ এখনো বন্ধ হয়নি। একের পর এক বৃষ্টি ভাষায় গালিগালাজ করে যাচ্ছে। সিয়াম যেই মুহূর্তে সুভার মৃত মাকে অশ্লীল ভাষায় গালি দিল, সেই মুহূর্তেই সিয়ামের ডান হাতে জোরে সোরে একটা কামড় বসিয়ে দিল।
ব্যথা পেয়ে শুভার গলা ছেড়ে দিয়ে একটু দূরে সরে দাঁড়ালো। শুভা দাঁতে দাঁত চেপে বলল, জানোয়ার, তোর সাহস কি করে হয় আমার মাকে এভাবে গালিগালাজ করার? সিয়াম মাথা তুলে শুভার দিকে তাকালো। চোখ দুটো লাল টুকটুকে হয়ে গেছে। রাগে ক্ষোভে শুভার দিকে তেড়ে এলো। সিয়াম শুভাকে ধরতে যাবে, ঠিক তখনই সেখান থেকে সরে গেল শুভা। সিয়াম গিয়ে দেওয়ালে লেগে গেল। শুভা ঘরের এদিক ওদিক তাকিয়ে দেখছে কিছু পাওয়া যায় কিনা। অবশেষে এক কোণে একটা লাঠি দেখতে পেয়ে সেটার দিকে এগিয়ে গেল সে। দৌড়ে গিয়ে লাঠিটা হাতে নিয়ে সিয়ামের দিকে পা বাড়ালো। সিয়াম তার হাতে সেই কামড়ের দাগটার দিকে তাকিয়ে আছে। পেছন থেকে শুভা গিয়ে সোজা সিয়ামের মাথায় আঘাত করলো। সিয়াম দু হাতে মাথা চেপে ধরে পেছনে ফিরল, কিন্তু শুভা থেমে নেই। সে তার মতো করে একের পর এক আঘাত করেই যাচ্ছে। এক পর্যায়ে সে মেঝেতে গা এলিয়ে দিল সিয়াম। সেই সুযোগে হাত থেকে লাঠিটা ফেলে দিয়ে ওড়নাটা গায়ে ভালো করে জড়িয়ে নিয়ে দরজা খুলে বাইরে চলে এলো ঠিকই, কিন্তু তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে গেটের কাছে আসতেই সেই দুজনের সাথে ধাক্কা খেলো। শুভা টাল সামলাতে না পেরে সোজা মেঝেতে পড়ে গেল। ঘোমটার নিচ থেকে দুজনের মুখ দেখার চেষ্টা করলো, কিন্তু পুরো মুখটা দেখা গেল না, কারণ তারা দুজনেই মাস্ক পরেছিল। শুভা তড়িঘড়ি করে উঠে তাদের পাশ কাটিয়ে এক পা এগিয়েছে, তখনই কেউ খপ করে শুভার হাত ধরে ফেলল। চমকে পেছনে ফিরে তাকালো শুভা। সেই দুজনের মধ্যে একজন তার হাত ধরে রেখেছে। শুভা অন্য হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করলো। সেটা দেখে ছেলেটি হেসে হেসে বলল, কোথায় পালাচ্ছ পাখি? আমাদের কি পছন্দ হয়নি তোমার? খুব আদর করব, চলো আমাদের সাথে। আপনারা যাকে ভেবেছেন আমি সে নই, দয়া করে হাতটা ছেড়ে দিন। মিথ্যা কেন বলছো জান? আমি তো প্রথম দেখাতেই চিনতে পেরেছি তোমাকে। চলো ঘরে গিয়ে কাজ শুরু করি। শুভা হালকা চেঁচিয়ে বলল, আমি বলছি তো আমি সে নই, আমাকে যেতে দিন। গলা নামিয়ে কথা বল। অসভ্য, চিৎকার চেঁচামি করে কেন? লাভের লাভ হবে না, কারণ আজ এই বাসাটা পুরো ফাঁকা, যার কারণে তোকে এখানে নিয়ে আসা হয়েছে। যাই হোক, এতক্ষণ ভদ্রভাবে কথা বলছি, কিন্তু তুই শুনিস নি। এবার অভদ্র হয়ে কথা বলবো। ছেলেটি শুভার দিক থেকে চোখ সরিয়ে পাশের ছেলেটির দিকে তাকিয়ে ইশারা করতেই সেই দ্বিতীয় ছেলেটি এসে শুভার মুখ চেপে ধরল। দুজনে ধরাধরি করে আবার সেই ঘরে নিয়ে গেল। সিয়াম দু হাতে মাথা চেপে ধরে বিছানার ওপর বসে আছে। শুভা এখনও চেষ্টা করে যাচ্ছে তাদের হাত থেকে ছাড়া পাওয়ার, কিন্তু শক্তিতে কুলাচ্ছে না। ঘরের ভেতরে এসে বিছানার ওপর ছেড়ে দিল শুভাকে। দু হাত দু পা বেঁধে নিল। বিছানায় শুয়ে ছটফট করছে। সিয়াম কিছুক্ষণ শুভার দিকে তাকিয়ে থেকে চোখ গরম করে সজোরে একটা লাথি বসিয়ে দিল শুভার পিঠে। সঙ্গে সঙ্গে বিছানা থেকে ধপ করে পড়ে গেল মেঝেতে। ইয়া আল্লাহ! বলে একটা চিৎকার দিল শুভা। তার এমন অবস্থা দেখে হু হু করে হাসছে সিয়াম আর সে দুজন। মেঝেতে শুয়ে শুয়ে হাউমাউ করে কাঁদছে শুভা, কিন্তু এতে সেই তিনজনের কোনো মাথা ব্যথা নেই। সিয়াম একজনের কাঁধে হাত রেখে বলল, নে শালারা, শুধু শুধু দুজন বলছিলি বলেই এত খাটতে হয়েছে আমাকে। তোদের রুচি দেখিয়ে আমি তো অবাক। তোরা আমার বন্ধু হয়ে এমন একটা মেয়ের ওপর দৃষ্টি এনেছিস। যাই হোক, তোরা তোদের কাজ কর, আমি পাশের রুমে গিয়ে ফ্রেশ হই। আর হ্যাঁ, যা করার তাড়াতাড়ি করবি, কারণ কালকে বাবা মা আসবে। আজ রাতের মধ্যেই ওর একটা ব্যবস্থা করতে হবে। আরে দাঁড়া, সবকিছু ঠিক আছে, কিন্তু তুই যে এত কষ্ট করছিস, তাহলে প্রথম চান্সটা তো তোর। চল, যা শুরু কর। সিয়াম এক নজরে মেঝেতে পড়ে থাকা শুভার দিকে দেখে আবার সেই ছেলেটির দিকে তাকিয়ে বলল, আরে দেখ, তোরা তো ভালো করেই জানিস এসব খ্যাতমার্কা আমার পছন্দ না। তোরা গিয়ে তোদের কাজ কর, আমি যাচ্ছি। ওকে ব্রো, থ্যাংক ইউ সো মাচ। সিয়াম হাসতে হাসতে বেরিয়ে গেল ঘর থেকে। ছেলে দুটো নিজেরা ঠিক করে নিল কে আগে চান্স নেবে। সবকিছু ঠিক করে একজন চলে গেল, অন্য একজন দরজাটা লাগিয়ে দিয়ে এক পা দুপা করে শুভার কাছে এসে দাঁড়ালো। তাকে দেখে শুভা চিৎকার দিয়ে বলল, আপনি আমার সর্বনাশ করবেন না, দয়া করে ছেড়ে দিন আমাকে। আমি আপনার ছোট বোনের মতন, দয়া করুন ভাই, আল্লাহর দোহাই লাগে ভাই, আমাকে ছেড়ে দিন। আপনি আমার ভাই, একটু দয়া করুন আমাকে, আমার জীবনটা শেষ হয়ে যাবে। আপনি কি সহ্য করতে পারতেন আপনার বোনের সাথে এমন হলে? শুভা কাঁদতে কাঁদতে মায়া ভরা গলায় কথাগুলো বলছে ঠিকই, কিন্তু এই কথাগুলো সেই মানুষটির কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। এমন ভাবভঙ্গি নিয়ে নিজের কাজ করে যাচ্ছে। এক টানে শার্টটা খুলে ছিঁড়ে ফেলল। সেই একইভাবে বেলটা খুলে একটু হাতে পেঁচিয়ে চোখ লাল করে শুভার দিকে তাকিয়েই একের পর এক আঘাত করছে শুভার গায়ে। খুব চিৎকার করছে সে, কিন্তু কেউ সাহায্য করতে এগিয়ে আসছে না।
হাত পা বাঁধা অবস্থায় মেঝেতে গড়াগড়ি করছে। ছেলেটি থামছে না। বেলটা হাত থেকে ফেলে শুভার পাশে হাঁটু কেটে বসে থুতনি চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, তোর সাহস কিভাবে হয় তোর জায়গায় আমার বোনকে বসানোর? আমার বোন তোর মতো নষ্টা নয়, বুঝতে পারিস তুই? শুভার বলার কিছু নেই, কারণ তার শরীরের সমস্ত শক্তি ক্ষয় হয়ে গিয়েছে, তাই জবাব দিতে পারল না। ছেলেটি শুভার গা থেকে ওড়নাটা কেড়ে নিয়ে ঝাঁপিয়ে পড়ল ক্ষুধার্ত পশুর মতো। চোখের সামনে নিজের জীবনটা শেষ হয়ে গেল, কিন্তু কিছু করতে পারল না শুভা। শুধু অঝরে চোখের পানি ঝরাচ্ছে। একে একে দুজনেই এসে ছিঁড়ে খেয়েছে শুভার শরীরটা। সব কিছু হারিয়েছে শুভা, আর কিছু বাকি নেই। নিজেদের কাজ মিটিয়ে চলে গেল তারা। মাথা ঘুরছে, চোখে ঝাপসা দেখছে, সব কেমন এলোমেলো লাগছে। ধীরে ধীরে অচেতন হয়ে যাচ্ছে শুভা, সব কিছু ভুলে যাচ্ছে। চোখের পাতা দুটো লেগে যাচ্ছে। একটু নড়াচড়া করার চেষ্টা করলো, কিন্তু পারল না, কারণ সেই শক্তিটুকুও সঞ্চয় নেই তার শরীরে। গলা শুকিয়ে গেছে। অস্পষ্ট স্বরে একটু পানি চাইলো, তবে সেটা বন্ধ ঘরের বাইরে এলো না, নয়তো কেউ শুনতে পেলেও তাকে এক ফোঁটা পানি দিত না। শুভা ছ্যাপ গিলে গলাটা ভেজানোর চেষ্টা করলো ঠিকই, তবে সে সফল হলো না। আস্তে আস্তে মাথাটা একটু উঁচিয়ে দেখার চেষ্টা করলো ঘরের কোনো কোনায় পানি আছে কিনা। এক কোণে দেখতে পেলো একটা জগ রাখা আছে। হাত পা বাঁধা অবস্থাতেই মেঝেতে শরীর ঘেঁষে ঘেঁষে এগোতে লাগলো। সুভার শরীরে কোনো শক্তি নেই। এক ফোঁটা পানি পাওয়ার আশায় আলাদা জোর খাটালো। একটু করে যেতে যেতে অবশেষে গিয়ে পৌঁছালো সেই জগটার কাছে। মাথা দিয়ে ধাক্কা দিলেই জগটা পড়ে গেল, আর তাতে থাকা পানিটুকু মেঝেতে পড়ে গেল। মেঝে থেকে চুমুক দিয়ে সেই পানিটুকু খেয়ে নিতেই চোখ জোড়া বুঝে গেল শুভার। চোখ জোড়া খুলতেই নিজেকে হসপিটালে আবিষ্কার করলো শুভা। পরনে হসপিটালের হালকা আকাশি রঙের পোশাক, মুখে অক্সিজেন মাস্ক, হাতে স্যালাইন লাগানো। বেশ বড়সড় একটা কেবিন, খুব সুন্দর গোছানো আছে সবকিছু। শুভা হালকা মাথাটা উঁচিয়ে এক নজরে সব দেখে আবার সোজা হয়ে শুয়ে পড়ল। কেবিনটায় শুভা ব্যতীত আর কেউ নেই, দরজাটাও লাগানো। দরজা থেকে চোখ সরিয়ে স্যালাইনের দিকে তাকালো। প্রতি সেকেন্ডে সেকেন্ডে একটা করে ফোঁটা পড়ছে। দুর্বল চোখে পলকহীনভাবে তাকিয়ে আছে। হঠাৎ দরজা খোলার শব্দ হতেই শুভা দরজার দিকে তাকিয়ে একজনকে দেখতে পেল। বয়স আনুমানিক 24 থেকে 25 বছর হবে। গায়ের রং ধবধবে সাদা। পরনে কালো রঙের প্যান্ট, সাথে কালো রঙের শার্ট, হাতা গোটানো। হাতে একটা ঘড়ি। চুলগুলো ভদ্রলোকের মতো ছোট ছোট। শুভা একদানে চেয়ে আছে। চেয়েটি ভেতরে এসে হাতে থাকা ব্যাগটা পাশে রেখে একটা মোড়া টেনে নিয়ে বেডের কাছেই বসলো। শুভা শুধু দেখছে সে কি কি করে, তবে একটাও কথা বলছে না, চেষ্টাও করছে না কোনো কথা বলার। চেয়েটি দু হাতে শুভার অক্সিজেন মাস্কটা খুলে দিয়ে খুবই শান্তভাবে বলল, এখন কেমন আছেন আপনি? এখনো কি খুব বেশি অস্থির লাগছে? শুভা চোখের সামনে ভেসে উঠল সেই কালো রাতের ঘটনা। মুহূর্তের মধ্যেই ভয়ে চুপসে গেল সে। হাত পা কাঁপছে, ছোট বেডটা থেকে একটু একটু করে পিছিয়ে যাচ্ছে। সেটি ব্যাপারটা বুঝতে পেরে বলতে শুরু করলো, দেখুন, সবাইকে এক চোখে দেখবেন না। আমি মানছি আপনার সাথে খুব খারাপ হয়েছে এবং আপনার ভয় পাওয়াটাও অস্বাভাবিক কিছু নয়, তবে আপনি আমাকে যেমনটা ভেবে ভয় পাচ্ছেন আসলে আমি তেমনটা নই। বিশ্বাস করতে পারেন আমাকে? তবুও শুভা স্থির হচ্ছে না। একটু একটু করে পিছাতে পিছাতে একদম বেডের শেষের দিকটায় চলে এসেছে। সেটা দেখে চট করে মোড়া থেকে উঠে খপ করে শুভার বাহুতে ধরতেই ব্যথায় আটকে উঠল। সাথে সাথে শুভার বাহু ছেড়ে দিয়ে বলতে শুরু করলো, এটা আপনার বাসার বড় বিছানা নয়, এটা সামান্য একটা বেড। বুঝতে পেরেছেন আপনি? আর সরি, আমি একটু শক্ত করেই ধরেছিলাম। এভাবে না ধরলে তো আপনি মেঝেতে পড়ে যেতেন, তারপর আরও বেশি ব্যথা পেতেন। আপনি শান্ত হয়ে বসুন এখানে। আপনি চলে যান এখান থেকে, না হলে আমি চিৎকার করব। আমি জানি সব ছেলেরাই এক সমান, কাউকে বিশ্বাস করা যায় না। আজ বিশ্বাস করেছিলাম বলেই আমি ধর্ষিতা। আজ এই বিশ্বাসের জন্যই আমার জীবনটা শেষ হয়ে গেল। আমার গর্ব, আমার নারীত্ব হারিয়ে ফেলেছি আমি। ডুকরে কেঁদে উঠল শুভা। সেটি সান্ত্বনা দেওয়ার জন্য শুভার কাছে যেতে চাইলেই হাত উঁচিয়ে শুভা বলল, আপনি একদম আমার সাথে আসার চেষ্টা করবেন না। যেখানে আছেন সেখানেই থাকুন, না হলে খুব খারাপ হবে বলে দিলাম। শুভার কথা শুনে পিছিয়ে এলো। আবার সেই মোড়া টেনে তাতে বসে বলল, আপনার হাতের আঙ্গুলগুলো ভালো করে দেখুন তো এক সমান কিনা। আমি জানি হাতের 5 আঙ্গুল এক সমান হয় না, কিন্তু আপনারা সবাই একই। বুঝতে পেরেছেন আপনি? না, বুঝতে পারলাম না। আপনি একজনের দায়ভার সবার উপরে চাপাতে পারেন না। আপনি শুধু তাকেই বলতে পারেন যে আপনার সাথে অসভ্যতা করেছে। ওরা একজন ছিল না, 3 জন ছিল ওরা। যাই হোক, আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য বলেছি। এবার আপনি চুপ
চুপচাপ শান্ত হয়ে বসুন, কিছু কথা আছে আপনার সাথে। আপনাকে আর কতবার বলবো, আপনি চলে যান এখান থেকে, আমার ভালো লাগছে না। এবার ছেলেটি শুভার কথায় বেশ বিরক্ত হলো। মুখটা ভয়ানকভাবে গম্ভীর করে বলতে শুরু করলো। আপনাকে একটা কথা আর কতবার বলতে হবে যে সবাইকে এক চোখে দেখবেন না? পৃথিবীতে যেমন সবাই ভালো হয় না, ঠিক তেমনই সবাই খারাপও হয় না। আমার যদি খারাপ কোনো উদ্দেশ্য থেকে থাকতো তাহলে আমি আপনাকে রাস্তা থেকে তুলে হসপিটালে নিয়ে আসতাম না। আমার কোনো ইচ্ছা নেই কারো জীবন নষ্ট করার, কারণ আমার ঘরে মা আছে, বোন আছে, যার জন্য কোনো মেয়ের উপর কুদৃষ্টি দেওয়ার আগে নিজের বোনের মুখটা ভেসে ওঠে। সো আমাকে এসব কথা শোনাতে আসবেন না। আপনার মন না চাইলে আমি আর আসবো না, কারণ আপনাকে ওই অবস্থায় দেখে মনে হয়েছিল যে আপনাকে সাহায্য করা দরকার, তার জন্যই আমি আপনাকে সাহায্য করেছি। আর কিছু কাজ আছে, সেগুলো শেষ হলেই আমি চলে যাব। শুভা নীরব হয়ে গেল। খুব শান্ত হয়ে ভালো করে বসে ছেলেটির দিকে তাকিয়ে বলল। আপনি নিয়ে এসেছেন আমাকে, আর আমি রাস্তায় কিভাবে? আমি তো একটা বাসায় ছিলাম। তাহলে তো আপনি কি ভেবেছেন তাদের প্রয়োজন শেষ হয়ে যাওয়ার পরেও তারা আপনাকে বাসায় রেখে আপ্যায়ন করবে? না না না, আমি সেটা বলছি না, কারণ আমি নিজেও জানি যে তাদের দরকার মিটে গেলে আমাকে ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু এত কিছু হয়ে গেল, আমি জানি না, মনে পড়ছে না কিছু। আপনি জানবেন কিভাবে? সেই সময় তো আপনি অচেতন অবস্থায় ছিলেন, তার জন্যই কিছু মনে নেই। আচ্ছা, আমাকে কোথায় পেয়েছেন? আমি অফিস থেকে বাসায় ফিরছিলাম, তখন আমার ড্রাইভার আপনাকে দেখতে পায়। তারপর সে আমাকে জানায় যে সামনে গাছের কাছটায় কেউ একজন আছে। এরপর আমি গিয়ে দেখি আপনি বেহাল অবস্থায় পড়ে আছেন। গায়ে ভালো করে কাপড় ছিল না, যেটুকু কাপড় ছিল সেটুকু রক্তে লাল হয়েছিল। মাথার চুলগুলো সব এলোমেলোভাবে। আমি প্রথমে ভেবেছি আপনি হয়তো মৃত। তারপর দেখতে পেলাম আপনার শ্বাস চলছে। আমি যখনই আপনাকে পাজা করে তুলতে যাব তখনই ড্রাইভার আমাকে বাধা দেয় এভাবে আপনাকে নিতে, কারণ এটা পুলিশ কেস। সেই মুহূর্তে আমি পুলিশকে কিছু জানাতে পারিনি বা সময় হয়নি এরকম। তো এখন আপনি পারমিশন দিলে আমি পুলিশকে জানাবো। আমি আপনার মতামত জানতে চাচ্ছি। শুভা কোনো কিছু না ভেবে তড়িঘড়ি করে বলে উঠল। না না, আমি পুলিশকে কিছু জানাতে চাই না। আপনি দয়া করে বলবেন না কাউকে কিছু। শুভার কথা শুনে ছেলেটি অবাক সুরে বলল। কি বলছেন এসব? আপনি কি চান না আপনার সাথে হওয়া অন্যায়ের বিচার হোক? আমি সেটা কখনো বলিনি। বিচার অবশ্যই হবে, আর তাদের শাস্তি আমি নিজের হাতে দিব। ওরা যেভাবে কষ্ট দিয়েছে আমাকে, আমি তার 2 গুণ কষ্ট ফিরিয়ে দিব। কিন্তু আপনি সেটা কিভাবে করবেন? তার থেকে ভালো পুলিশদের বলি, ওরা ব্যবস্থা নেবে। কি ব্যবস্থা নেবে তারা? আজ ধরে নিয়ে যাবে, কাল যখন আসামির কাছ থেকে মোটা অঙ্কের টাকা পাবে তখনই ছেড়ে দেবে। এটা কি সূক্ষ্ম বিচার হলো? আপনি যেটুকু করেছেন আমার সারা জীবন মনে থাকবে। এখন এই ব্যাপারটা এই পর্যন্তই থাকুক। দেখুন, আমার যেটুকু করার বা বলার সেটুকু আমি বলেছি। এখন আপনার ইচ্ছে, আপনি কি করবেন না করবেন এটা আপনিই ভালো জানেন। আচ্ছা, আপনার বাসা কোথায় আর কে কে আছে আপনার? আমি গ্রামে থাকি। বাড়িতে আছে অনেকেই, তবে তারা কেউই আমার আপনজন না। মানে ঠিক বুঝলাম না। আপনার পরিবার গ্রামে, আপনি শহরে, আবার বলছেন আপনিও গ্রামে থাকেন। সব কিছু পরিষ্কার করে বলুন, আর আমি আপনার পরিবারের সাথে কথা বলতে চাই। আপনি কারো ফোন নাম্বার দিন, আমি তাদের খবর দিচ্ছি। তারপর তারা এলেই আমি তাদের হাতে আপনাকে তুলে দিয়ে চলে যাব। আমার এত কথা বলতে ভালো লাগছে না। আমি তো বললাম আমার কেউ নেই। আপনি অনেক করেছেন আমার জন্য। যদি কখনো ওরকম সময় আসে তাহলে আমি আপনার এই ঋণ শোধ করে দিব। এখন আপনি যেতে পারেন। আপনার মাথায় কি সমস্যা আছে? শুভা ছেলেটির দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল। আমাকে দেখে কি আপনার পাগল মনে হচ্ছে? প্রথমে তো ভালোই মনে হচ্ছিল, কিন্তু এখন মনে হচ্ছে আপনার মাথায় গন্ডগোল আছে। আমি পুলিশকে কল করছি, তারা এসে আপনাকে পাবনা পাগলাগারদে নিয়ে যাবে। ওকে? আসলে আমি একজনকে ভালোবাসতাম, আর আমি তার সাথেই পালিয়ে এসেছিলাম। তারপর শুভাকে আর কিছু বলতে না দিয়ে ছেলেটি বলতে শুরু করলো। বুঝতে পেরেছি ব্যাপারটা। আজকাল এমন ঘটনা অনেক ঘটে। রোজ খবরের কাগজ হাতে নিলেই এমন ঘটনা চোখে পড়ে। টিভিতে খবরের চ্যানেল চালালে এমন কাহিনী শুনতে পাওয়া যায়। অনলাইনে আসলে এমন হাজার হাজার খবর পাওয়া যায়। এসব আপনার আমার সবারই তো জানা। এত কিছুর
পরেও আপনারা এমন ভুল কি করে করতে পারেন? এসব করার আগে নিজের পরিবারের কথা একবারও ভাবেননি? আচ্ছা, পরিবার বাদ দিলাম, নিজের জীবনের কথাও কি ভাবেননি? আপনি একজন ছেলের হাত ধরে বাবা মা, ভাই বোন, এমনকি নিজের গ্রাম ছেড়ে অচেনা একটা শহরে চলে এলেন। একবার ভেবে দেখেছেন এর পরিণাম কি হতে পারে? সুভার গাল বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। হাতের উল্টো পিঠ দিয়ে গাল মুছে নিয়ে বলল, আমার লোভ হয়েছিল সুখে থাকার। আমি চেয়েছি একটু ভালো থাকতে, কিন্তু আমার ভাগ্যে যে আল্লাহ সুখ লিখে দেননি সেটা আমার জানা ছিল না। আমি ভুল করেছি, আমার মস্ত বড় ভুল হয়ে গিয়েছে। ওর মতো একজন মানুষকে বিশ্বাস করে এখন আমি আমার ভুলের খেসারত দিচ্ছি। আমি আমার ভুলের জন্য অনুতপ্ত, কিন্তু কিছু করার নেই। আমার জীবনটা নিজের হাতে শেষ করে ফেলেছি আমি। সেই তো বুঝতে পেরেছেন, তবে একটু দেরি হয়ে গেল। যাই হোক, ছেলেটা কোথায় থাকে? আপনি কি তার ব্যাপারে সব কিছু জানেন? আর কিভাবে পরিচয় তার সাথে? দেখুন, আমি এত কিছু প্রশ্ন করছি কারণ আমার জানাটা প্রয়োজন। আবার খারাপ ভাববেন না। তবে যদি এখন আপনার মনে হয় যে আমি তাদের মতো, তাহলে সব কিছু না বললেও চলবে। আজ থেকে 7 মাস আগে সিয়ামের সাথে আমার পরিচয় হয়। আমাদের পাশের গ্রামে সিয়াম আর তার সাথে 2 জন বন্ধু গিয়েছিল বেড়াতে। ওখানে নাকি সিয়ামের এক বন্ধুর বাড়ি, সেখানেই গিয়েছিল। সে সময়ে আবার আমাদের গ্রামে একটা মেলা, আমিও মেলায় গিয়েছিলাম, সিয়ামও গিয়েছিল। সেদিন প্রথম তাকে দেখেছি আমি। তবে সেদিন সে একা ছিল, আর কাউকে দেখিনি তার সাথে। পুরো মেলা আমার পিছু পিছু ঘুরেছে। এভাবে 1 দিন 2 দিন 3 দিন, তারপর সে আমাকে তার মিথ্যে ভালোবাসার কথা জানায়, সুখে থাকার স্বপ্ন দেখায়, অনেক ভালো ভালো কথা বলে। আর আমিও খুব বোকা, তার সব কথা বিশ্বাস করি। আসলে আমার ঘরে সৎমা আর বাবা দিনমজুর। আমি বাদে তাদের আরো 3 জন সন্তান আছে। আমার মা মারা গিয়েছে আমি ছোট থাকতে। মা মারা যাওয়ার 1 মাস না হতেই বাবা আবার বিয়ে করে। বর্তমান যিনি আমার সৎমা, প্রথম কিছুদিন খুব ভালো ব্যবহার করত, আদর করত। তারপর থেকে জানি না কি হলো, আস্তে আস্তে বাবা এবং মা দুজনেই আমাকে সহ্য করতে পারে না। তারপর যখন আমার ভাই বোনরা হলো, তখন থেকে আরও বেশি অবহেলা করতে শুরু করলো। সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমার জন্য 2টো পোড়া ভাত রেখে দিত। মাছ রান্না করলে কখনো আমাকে 1 পিস মাছ দিত না। যখন বাড়িতে কেউ আসতো তখন তাদের দেখিয়ে ছোট্ট একটা মাছের পিস দিত। একইভাবে মাংস রান্না করলেও কখনো 1 টুকরো মাংস দিত না। আমি খুব কাঁদতাম, কিন্তু তখন সে 1 টুকরো মাছ দেওয়ার বদলে একটা লাথি দিত। কোনো ঈদে আমাকে নতুন জামা কাপড় কিনে দেয় না। আমার একটা ছোট বোন আছে, তার পুরনো ছেঁড়া জামা কাপড়, জুতো এসব দিত, আর আমাকে সেসবই পরতে হয়েছে। সারাদিন বাড়ির সমস্ত কাজ আমি একা হাতে করেছি, তবুও মা সব সময় গালমন্দ করত। আর চড় থাপড় লাথি এসব তো আছেই। অসুস্থ হলে তো কখনো ঔষধ এনে দেয়নি, তার ওপর একটু বিশ্রামও নিতে দেয়নি। আমার শরীর যেমনই হোক না কেন, বাড়ির সব কাজ করতে হবে, মায়ের ইশারার আগে ঘুরতে হবে। সবকিছু মিলিয়ে আমার সুখের অভাব ছিল খুব। আর যখন সিয়াম আমাকে বিয়ে করতে চাইলো, আমার সাথে সংসার করতে চাইলো, তখন আমি একদম অন্ধ হয়ে গিয়েছিলাম। আর আজ সেই সুখে থাকার লোভটা আমাকে এখানে এনে দাঁড় করিয়েছে। আমি এখন বুঝতে পারছি যে আমি কি ভুলটা করেছি। কথাগুলো বলতে বলতেই হাউমাউ করে কেঁদে উঠল শুভা। ছেলেটি এতক্ষণ মাথা নিচু করে মনোযোগ দিয়ে শুনল কথাগুলো। এবার মাথা উঁচিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বুঝতে পারলাম ব্যাপারটা, কিন্তু আপনার সাথে সেই ছেলেটা মানে সিয়াম এমনটা কেন করলো সেটা কি জানতে পেরেছেন? শুভা কান্না থামিয়ে বলল, হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছিলাম। তখন সে বলল তার সেই বন্ধু 2 জন নাকি আমাকে একদিন দেখেছিল। তারপর তারা সিয়ামকে বলে যে আমাকে ভুলিয়ে ঢাকা নিয়ে আসতে। সিয়াম সেটাই আমার সাথে করেছে, যেটা সেই 2 জন করতে বলেছিল। সিয়াম আমাকে ওর বাসায় নিয়ে ওর বন্ধুদের হাতে তুলে দেয়। কান্নায় ভেঙে পড়ল শুভা। আর কিছুই বলতে পারল না। টিস্যু বক্স থেকে একটা টিস্যু বের করে শুভার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা দিয়ে চোখ মুখ মুছে নিন। আমি বুঝতে পারছি আপনার কষ্ট হওয়াটা স্বাভাবিক। আপনার সাথে যা ঘটেছে এসব স্বাভাবিক বিষয় না। আল্লাহ না করুক আপনার খারাপ কিছু হতে পারত। অবশ্য ইতিমধ্যে অনেক কিছু হয়ে গিয়েছে, তবে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, এটাই অনেক। আপনি শান্ত হন, আর এখানে খাবার আছে, খেয়ে নিন। আমি আপাতত নার্সের সাথে কথা বলে দেখি তারা আজ আপনাকে ছেড়ে দিবে কিনা। ছেলেটি উত্তরের আশায় দাঁড়িয়ে না থেকে হুড়মুড়িয়ে বেরিয়ে গেল কেবিন থেকে। শুভা এক হাতে চোখ মুখ মুছে নিল। খাবারের প্যাকেটটা একটু দূরে রাখা, হাত বাড়িয়ে ধরার চেষ্টা করলো, কিন্তু পারল না।
মিনিট পাঁচেক সেভাবেই চুপচাপ বসে রইল। নার্সের সাথে কথা শেষ করে আবার কেবিনে এসে সুভাকে এভাবে বসে থাকতে দেখে দ্রুত পায়ে এগিয়ে এসে বলল, কি হয়েছে আপনার? খাচ্ছেন না কেন? কোনো সমস্যা হচ্ছে আপনার? আমার হাতে স্লাইন লাগানো আছে, তাই এখান থেকে নাগাল পাচ্ছি না। এছাড়া আমি তো হাত মুখও ধুইনি। উফ, আমিও তো ভুলে গিয়েছি। আচ্ছা দাঁড়ান, আমি নার্সকে ডেকে নিয়ে আসছি। এক দৌড়ে গিয়ে একজন নার্সকে ডেকে নিয়ে এলো। নার্স এসে সুভার হাত থেকে স্যালাইন খুলে দিয়ে সেই ছেলেটির দিকে তাকিয়ে বলল, এত বেলা হয়েছে, পেশেন্ট এখনও খাবার খায়নি কেন মিস্টার রেহান? ওষুধ খাবে কখন? আপনি তো দায়িত্ব নিয়েছেন, তাহলে এখন এ অবস্থা কেন? আসলে কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেল। এক্ষুনি খেয়ে দিবে। ওকে, থ্যাংক ইউ। নার্স চলে যেতেই সুভা বেড থেকে নেমেই এক হাতে বেডের এক কোণা ধরে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলো, তবে পারল না। পেটে এবং কোমরে প্রচণ্ড পরিমাণের ব্যথা। হাঁটতে পারছে না দেখে রিহান এগিয়ে গিয়ে বলল, আমি কি ধরবো আপনাকে? সুভা মুখে কিছু না বলে রিহানের দিকে একটা হাত বাড়িয়ে দেওয়া মাত্রই খপ করে ধরে নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। রিহান সুভাকে ভেতরে ঢুকিয়ে দিয়ে সে দরজার কাছে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে ভেতর থেকে কান্নার আওয়াজ এলো। রিহান চমকে উঠে দরজা হালকা করে টোকা দিয়ে বলল, কি হলো? আপনি কাঁদছেন কেন? ঠিক আছেন তো নাকি পড়ে গিয়েছেন? আমি আসবো ভেতরে। আস্তে আস্তে কান্নার আওয়াজ বাজছে। রিহান আবারও জিজ্ঞেস করলো কি হয়েছে, কিন্তু ভেতর থেকে কান্নার আওয়াজ ছাড়া অন্য কোনো আওয়াজ আসছে না। রিহান কিছুক্ষণ ভাবলো সে ভেতরে যাবে কিনা, কিন্তু কান্নার আওয়াজ থামছে না, ক্ষণে ক্ষণে বেড়েই যাচ্ছে। তাই আর কিছু না ভেবে ভেতরে ঢুকে এলো। দরজা খোলাই ছিল। বলতে গেলে রিহান দরজা লাগাতে দেয়নি, কারণ সুভার শরীর খুবই দুর্বল, যখন তখন যেখানে খুশি জ্ঞান হারাতে পারে। তাই সে চাচ্ছে না এমন কোনো পরিস্থিতি আসুক। সুভা বেসিনের সামনে দাঁড়িয়ে আয়নায় নিজের মুখটা দেখছে আর হাউমাউ করে কাঁদছে। সেই ঘটনার পর থেকে সুভা নিজের মুখ দেখেনি। সুভা এটাও দেখেনি যে সেই শয়তানগুলো তার চেহারার কি অবস্থা করেছে। পুরো মুখে খামচির দাগ, গলাতেও লম্বা লম্বা দাগ লাল হয়ে ফুলে আছে, ঠোঁটের আশেপাশে কামড়ের দাগ হালকা কালো হয়ে আছে। আয়নায় নিজের এমন ভয়ঙ্কর চেহারা দেখে কিছুটা ভয়ও পেয়েছিল, তবে তার থেকে বেশি ঘৃণা হচ্ছে। রিহান এসে সুভার পেছনে দাঁড়িয়ে বলল, এভাবেই কান্নাকাটি করবেন না প্লিজ। আপনার শরীর এমনিতেই দুর্বল, এর মধ্যে এভাবে কান্নাকাটি করলে আরও খারাপ হয়ে যাবে। আপনার কি মুখ ধোয়া হয়েছে নাকি এখনো বাকি আছে? কোনো উত্তর দিচ্ছে না সুভা। রিয়ান আর একটু সামনে গিয়ে দেখলো সুভার মুখে শুধু চোখের পানি ছাড়া আর কোনো পানি নেই। তার মানে মুখে এখনো পানি দেয়নি। রিয়ান একটা ব্রাশে টুথপেস্ট লাগিয়ে দিয়ে সুভার হাতে ধরিয়ে দিয়ে বলল, দেখুন আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে অফিস যেতে হবে, তাই বলছি দয়া করে আপনি কান্নাকাটি বন্ধ করে ফ্রেশ হয়ে নিন। সুভা পুরোপুরি থেমে গেল। আয়না থেকে চোখ সরিয়ে মাথা নিচু করে দাঁত ব্রাশ করছে। রিহান কিছুক্ষণ সুভার দিকে তাকিয়ে থেকে বলল, আচ্ছা, আপনার নামটা কি? এখনো পর্যন্ত তো আপনার নামই জানা হলো না। আপনাকে যখন হসপিটালে নিয়ে এসেছি তখন তো আপনি অজ্ঞান ছিলেন, আর আমি জানতামও না আপনার নামটা। তার জন্য আমি একটা নাম দিয়ে আপনাকে ভর্তি করেছি। সুভা রিয়ানের দিকে টলটলে চোখে তাকিয়ে বলল, আমার নাম সুভা। রিহান মৃদু হেসে বলল, বাহ, দারুণ নাম তো। আমি এখানে আপনার নাম দিয়েছি ইভা, দুটোই প্রায় এক। যাই হোক, আমি ইভা বলেই ডাকবো, কেমন? ইভা আমার ছোট বোনের নাম। ও আচ্ছা, তাহলে সুভা বলেই ডাকবো। আপনার ইচ্ছা। আমার নাম কি জানেন? রিহান। কীভাবে জানলেন? তখন নার্স বলেছিল। ও আচ্ছা, চলুন। মুখটা ধুয়ে বেরিয়ে গেল ওয়াশরুম থেকে। আস্তে আস্তে এসে আবার বেডের ওপরে বসতেই রিহান একটা তোয়ালে এনে দিল। সেটা দিয়ে সুভা মুখটা ভালো করে মুছে নিল। রিহান একটা প্লেটে খাবারগুলো দিয়ে সুভার সামনে প্লেটটা রেখে বলল, খেতে পারবেন একা নাকি আমি খাইয়ে দিব? না, আমি খেতে পারবো। আপনার খাবার কোথায়? আমি অফিসে খাওয়ার সময় খেয়ে নিব, আপনি খান। এখানে অনেক খাবার আছে, আমি একা এত খাবার খেতে পারবো না। অর্ধেক আপনি খান আর অর্ধেক আমি। না না, ঠিক আছে, আপনি খান। আমি একা একা খাবো আর আপনি বসে থাকবেন? টেবিলের উপর কিছু প্লেট রাখা ছিল, সেখান থেকে একটা প্লেট নিয়ে খাবারগুলো সমানভাবে দুই ভাগ করে এক প্লেট রিহানের হাতে দিয়ে বলল, নিন, এবার শুরু করুন। সুভা খেতে শুরু করলো। রিহান প্লেট হাতে নিয়ে সুভার দিকে তাকিয়ে আছে। এদিকে সুভা তার মতো করে খেয়ে যাচ্ছে। খেতে খেতে সুভা টের পেল যে তার দিকে কেউ তাকিয়ে আছে, তাই খাওয়া বাদ দিয়ে রিহানের দিকে তাকিয়ে বলল, কি হলো, খাচ্ছেন না কেন? এই খাবার আমি ছুঁয়েছি বলে খাচ্ছেন না, তাই না? রিহান ভ্রুকুচকে বলল, এসব কোন ধরনের কথাবার্তা শোভা? আপনি এটা কিভাবে বলতে পারলেন আমাকে? তাহলে না খেয়ে প্লেট হাতে নিয়ে বসে আছেন কেন? সেটা আমাকে বলতে পারতেন, তাই বলে এভাবে কথা বলবেন নাকি? আচ্ছা, এখন তো খান। মুচকি এসে খেতে শুরু করলো রিহান।
খেতে খেতে রিহান বলল, 3 দিন পর তো আপনার ছুটি, কোথায় যাবেন, কি করবেন, কিছু কি ভেবেছেন? কিছু ভাবিনি এখনো, তবে ভাবতে হবে। ঢাকাতে কি আপনার কেউ চেনা পরিচিত আছে? শুনেছিলাম আমার একজন খালা ঢাকাতে থাকে, কিন্তু কোথায় থাকে সেটা জানি না।